আজ আমরা শিখতে যাচ্ছি 5x5 ক্রমের ম্যাজিক স্কোয়ার নাম্বার অথবা ম্যাজিক বর্গ সংখ্যা। তো ক্লাস 8 অধ্যায় 1 প্যাটার্ন চ্যাপ্টারে যদি তুমি চলে যাও, ম্যাজিক স্কোয়ার নাম্বার বা ম্যাজিক বর্গ সংখ্যা বলে তুমি একটি টার্ম খুঁজতে পারবা। তো সেখানে তুমি যদি যাও দেখতে পাবে যে 5x5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা তোমাকে বের করতে বলে বা ম্যাজিক বর্গ তোমাকে বানাতে বলে। তো দেখো, আমি যদি একটু লক্ষ্য করি, এই যে বর্গটি আমি বানিয়েছি, এই বর্গটিকে আমি বলছি কি 5x5 ক্রমের একটি ম্যাজিক বর্গ। মানে এটা আদতে কি একটি সাধারণ বর্গ আকারে কিন্তু এখন আছে, মানে একটা সাধারণ বর্গ। তো এটাকে এইখানে যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোকে আমরা এমন ভাবে সাজাবো বা অ্যারেঞ্জ করব যেন এটা ম্যাজিক বর্গে রূপান্তরিত হয়। তো ম্যাজিক বর্গে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত তো এটা একটা সাধারণ বর্গ, তাই না? তো দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখো একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, তার মোট কলম 5টা। এখান থেকে সারি আছে মোট কয়টা? 5টা। তো এর জন্য এটার নাম দিচ্ছি আমরা 5x5 ক্রমের একটি সাধারণ বর্গ। কেমন? এখন দেখো, এটা একটা বড় বর্গ যদি তুমি কল্পনা করো, এর মধ্যে ছোট ছোট 25টা বর্গ আছে, তাই না? এটা কিভাবে আমি হিসাব করলাম? এই 5 আর 5 মাল্টিপল করলে আমি পাবো কত? 25। তার মানে এখানে 25টা ছোট বর্গ বা ছোট ঘর আছে। এই ছোট ঘরগুলোর মধ্যে এই 25টা নাম্বার এখানে হচ্ছে আমরা স্থাপন করব। তো এই একই নিয়মে আমরা 7x7 ক্রমের ম্যাজিক বর্গটা বানাতে পারবো, এবং একই নিয়মে আমরা 11x11 ক্রমের যেই ম্যাজিক বর্গটি হয় সেটিও আমরা বানাতে পারবো। তো খুব মনোযোগ দিয়ে তোমরা শিখবে। প্রথমে আমরা কি করব? আমরা সবার প্রথমে এইখানে যেই 5টা ঘর রয়েছে, এই 5টা ঘরের মিডিলের যেই বা সেন্টারে যে ঘরটি রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। তো শুরু করব কত দিয়ে বলো তো? শুরু করব অবশ্যই অন দিয়ে। আচ্ছা, অন দিয়ে শুরু করলাম। এবার আমরা কি করব? এই অন বরাবর একটা তীর চিহ্ন দেবো এরকম। দেখো, এখন এই তীর চিহ্ন দিলাম না? এখন এই তীর চিহ্ন বরাবর আমি কি কোনো ঘর পেয়েছি? এখানে কোনো ঘর কিন্তু পাচ্ছি না। না পাওয়ার কারণে আমরা এবার দেখবো যে এই তীর চিহ্নের দেখো এই যে দাগটা, এই দাগটা কি এদিক বরাবর বড় করা যাবে? তার মানে এদিক যদি তুমি বড় করো, এদিকেও কোনো ঘর পাও না। আবার যদি তুমি এদিক থেকে বড় করা শুরু করো, করলে কিন্তু এখানে একটা ঘর তুমি পাও। কারণ কথা হচ্ছে যে ভাইয়া, এটাকে যদি বড় করি তাহলে তো এই ঘরটাও পাই, এই ঘরটাও পাই, এই ঘরটাও পাই, তাহলে কেন এই ঘরটা নিচ্ছি? আমরা নিব কি? সর্বশেষ কর্নারের ঘরটা। তাহলে দেখো কি কাজ, আমাদের প্রথম নাম্বারটা বসানোর পরে আমি একটা তীর চিহ্ন দিব। এই তীর চিহ্ন বরাবর যদি কোনো ঘর পাই, তাহলে সেই ঘরে হচ্ছে আমার পরবর্তী ঘর। আর যদি না পাই, তাহলে কি করব? এই তীর চিহ্নের এই যে দাগটা, এই দাগটা যদি আমরা এদিকে আরো বর্ধিত করি, এদিকে কোনো ঘর পাই না। আবার এদিকে যদি বর্ধিত করি, এদিকে সর্ব কর্নারে যে ঘরটা সেটা হচ্ছে এইটা। তো এটার নাম দিব 2। দিলাম। দেওয়ার পরে এবার সেম আবার এই 2 বরাবর একটা এরকম দাগ দিব তীর চিহ্ন। তার মানে কি এখানে একটা ঘর আমি পেয়েছি। আর যদি পেয়ে থাকি তার মানে এর নাম দিব আমি 3। 1 2 3। আবার কি কাজ? এই বরাবর একটা তীর দেওয়া। এখন দেখো, এই বরাবর কি তুমি কোনো ঘর পেয়েছো? পাওনি। না পাইলে কি করতে হবে? এই যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটার এই বরাবর যদি তুমি বড় করো, এদিকে কোনো ঘর পাও? পাও না। বাট এই তীর চিহ্নটার এই বরাবর যদি তুমি বর্ধিত করো, তাহলে সর্বকর্ণরে পাও কি এইটা? তাহলে এটার নাম দিবা 4। এবার এই 4 কে আবার এই তীর চিহ্ন বরাবর যদি দাও, তাহলে কত হবে বলো তো? এখানে ঘর পাচ্ছি, তার মানে 4। এবার কত হবে? 5। ওকে। এবার যদি আবার তুমি 5 এর এই কর্ণ বরাবর একটা দাগ দাও, তাহলে কি অলরেডি এই ঘরটা তো বুক। যদি এরকম কোন অবস্থায় তুমি পড়ো যে তীর চিহ্ন দেওয়ার পরপরই তুমি যে ঘরটা পেয়েছো সেটা বুক অলরেডি, তাহলে 5 এর নিচের ঘরে চলে আসবা। এই বিষয়গুলো একটু মনে রাখলেই তুমি দেখবা যে 5x5 ক্রমের বলুক আর 7x7 বলুক 11x11 বলুক, সবগুলোই তুমি পারবা। তাহলে কি হবে বলো? আমার কথাগুলো একটু নোট করো যে যদি আমরা তীর চিহ্ন দেওয়ার পরে কোনো ঘর না পাই, তাহলে আমরা এদিকেও বর্ধিত করব, এদিকেও বর্ধিত করব। যেই বরাবর ঘর পাবো তার শেষ মানে শেষ অংশ যে ঘরটা থাকবে তাকে আমরা নির্বাচন করব বা সিলেক্ট করব। তাহলে 5 হচ্ছে আমরা সর্বশেষ নির্বাচন করেছি। এবার দেখো, 5 এর এই বরাবর যদি আমি তীর চিহ্নটা দেই, এই ঘরটা বুক। আর যদি বুক থাকে তাহলে 5 এর নিচের ঘরটা আমরা লিখবো কত? 6। ওকে। এবার 6 এর এই ঘরটা দাও, কত আসবে বলো তো? 7। এই ঘরে আমি জায়গা পাই, তার মানে কত আসবে? 8। ওকে, 5। এবার এই 8 কে যদি আবার তুমি এই তীর চিহ্ন দাও, দেখো তুমি এখানে কোনো ঘর পাচ্ছ না। আর যদি না পাও, তাহলে কি করবা? এই দাগটাকে এদিকে বর্ধিত করো। তাহলে কি পাচ্ছ? কোনো ঘর পাচ্ছ না। ওকে, ফাইন। তাহলে সবাই হয়তো বলবে যে এই দাগটাকে যদি আমি বর্ধিত করি, সর্বশেষ যে ঘরটা পাবো সেটা হচ্ছে এইটা, তার মানে এটা হবে 9। আশা করি আমার কথা বোঝা যাচ্ছে। এবার সেম ভাবে এটাকে আবার তীর দিব। দেখো, এদিকে কোনো ঘর পাচ্ছ, এখানে কোনো ঘর পাচ্ছ না। তার মানে কি করতে হবে? এই তীরকে এদিকে বর্ধিত করতে হবে, এই তীরকে এদিকে বর্ধিত করতে হবে। তাহলে এই তীরকে যদি এদিকে বর্ধিত করো, এদিকে কোনো ঘর পাও না। বাট এই তীরকে যদি এদিকে বর্ধিত করো, তাহলে সর্বকর্ণরে ঘরটা পাবো কত? এইটা। তাহলে এটা হবে 10। এটা হবে 10। এইবারে খেয়াল করো, দেখো এখানে 10 এর পরবর্তী কর্নার কি? এটা না? অবশ্যই এই ঘরটা বুক। আর আমি কি বলেছি? বুকড হলে আমরা নিচের ঘরটা নেই, তাহলে এটা কত হবে? 11। ওকে, ফাইন। তাহলে 11। এবার এই কর্নার খেয়াল করো, এই কর্নার কত হবে? 12। এই কর্নার খেয়াল করো, কত হবে? 13। মানে আমি কর্নার ঘর পেলেই সেটাকে পূরণ করবো। আর যদি না পাই, তখন এই তীর চিহ্নগুলোকে আমরা বর্ধিত করি। বুঝছো তো? তাহলে 13 এর পরে এই কর্নার আবার দাগ দিলাম। দেখো, আমি কিন্তু ঘর পাচ্ছি, তাহলে কি 14। আবার দেখো, 14 কে যদি আমি এই কর্নার বলি, তাহলে এখানে কত পাবো? 15। এবারে দেখো, এই 15 কে যদি আমি এই কর্নার নেই, তাহলে এখানে কোনো ঘর পাচ্ছি না। তাহলে কাজ কি? ঘর না পেলে কি করতে হবে? এটাকে এবার আবার বর্ধিত করতে হবে, তাই না? এটাকে এবার বর্ধিত করলে তুমি কোনো ঘর পাও না।
আবার এটাকে যদি এ বরাবর বর্ধিত করো তাও কিন্তু তুমি কোনো ঘর পাও না। তাহলে এক্ষেত্রে তোমার কাজ কি? এক্ষেত্রেও কাজ হচ্ছে যদি এখানে কোনো ঘর না পাই, এখানে কোনো ঘর না পাই, এদিকে কোনো ঘর না পাই, তাহলে তোমার কাজ হচ্ছে এই 15 এর নিচের ঘরের নাম্বারটা লেখা। তাহলে কত? 16। সেম কাজ, তীর চিহ্ন দাও। দেখো এদিকে কোনো ঘর পাচ্ছ না, তার মানে এদিকে যদি কোনো ঘর না পাই তাহলে এবার কাজ কি? এদিকেও বর্ধিত করব, এদিকেও বর্ধিত করব। তাহলে এদিকে বর্ধিত করলে কোনো ঘর আমি পাই না। কিন্তু দেখো এদিকে যদি তুমি বর্ধিত করো এখানে একটা ঘর কিন্তু আমি কিন্তু বলছি এই ঘরটা কিন্তু নিব না, কারণ কি আমি নিব কি সর্ব কর্নার বা সর্বশেষ ঘরটি। তার মানে এটাকে যদি বর্ধিত করে আমি পাবো কত? 17। এইবার আমরা কি করব? এই বরাবর দাগটা দিব, তাই তো? তাহলে এখানে কোনো ঘর কি পাচ্ছি না। এদিকে এখানে যদি ঘর না পাই তাহলে কি এদিকে বর্ধিত করব, কোনো ঘর পাচ্ছি না। আবার সেম যদি এদিকে বর্ধিত করে সবার শেষে কারে পাই? একে, তাহলে এটা হবে 18। এবার এই 18 কে যদি বর্ধিত করি এদিকে তাহলে কত পাবো? এখানে পাবো 19। এদিকে যদি করি এই ঘরটা পাই তাহলে 20। এদিকে যদি করি এই ঘরটা কি বুক, এই ঘরটা বুক হলে এটা হবে 21। আবারও বলছি যে ঘরটা বুক থাকবে তার পরবর্তী ঘরটা কিন্তু মানে যেই সংখ্যাটার তীর চিহ্ন বরাবর ঘরটা বুক থাকবে তার নিচে মানে সেই সংখ্যাটার নিচের ঘরে আমি পরবর্তী সংখ্যাটা লিখবো, তাহলে 21। এবার 21 কে আবার আমরা তীর দিলাম, এই ঘরটা কি পাচ্ছি, তার মানে পেলে এটা হচ্ছে 22। এবার এখানে আবার তীর দাও, দেখো তো এখানে কোনো ঘর পাই না। তাহলে এটাকে এ বরাবর বর্ধিত করো, এটাকে এ বরাবর বর্ধিত করো, তাহলে এ বরাবর বর্ধিত করলে কোনো ঘর তুমি পাচ্ছ না। বাট যদি তুমি এই বরাবর বর্ধিত করো এখানে একটা ঘর পাও না, এটা হবে 23। আবার এটাকে যদি তীর দাও কত হবে বলো তো? এটা এখানে ঘর পাচ্ছি, তাহলে এটা হবে 24। শেষ। দেখো এই যে তীর দিলাম, এদিকে কোনো ঘর পাই না, বাট এটাকে যদি সর্বশেষ এদিকে টেনে নিয়ে আসি সবার নিচে পাবো আমি 25। দেখো 1 থেকে 25 পর্যন্ত ঘরগুলোকে কিন্তু আমি সারিবদ্ধ করে ফেলেছি বা সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি। এখন যদি তুমি লক্ষ্য করো যে এই যে 17 আছে, 17 কে সাথে যদি তুমি 24 প্লাস 1 করো, দেখো আমি পুরোপুরি এই রোতে যারা রয়েছে তাদের সবাইকে যদি যোগ করতে চাই তাহলে কি হবে বলো তো? 24 প্লাস 1 করলে কত? 25। 25 প্লাস 8 প্লাস 17 কত? আবার 25। আর এখানে কত আছে? 15। তাহলে এখানে কত হবে? 50 প্লাস 15, তাহলে ফাইনালি আমি পাবো 65। তার মানে দেখো তুমি এই যে রোটা, এই রো বরাবর সবাইকে প্লাস করে যোগফল পেয়েছো 65 না? এবার সেম ভাবে তুমি এই যে কলাম রয়েছে এই কলাম বরাবর সবাইকে তুমি প্লাস করো, দেখবা তুমি পাবা হচ্ছে 65। আবার যদি তুমি এখানে করো যেভাবেই যাও না কেন তুমি 65 পাবা। পাশাপাশি যদি তুমি ডায়াগোনাল বরাবর যাও অথবা কর্ণ বরাবর যদি যাও, কর্ণ বরাবর 11 12 13 14 15 এদের সবাইকে যদি তুমি প্লাস করো দেখবা অবশ্যই 65 হচ্ছে। এটাই ছিল আমাদের 5x5 ক্রমের ম্যাজিক বর্গ বের করা, অথবা এই বর্গের মাধ্যমে কিভাবে ম্যাজিক বর্গ সংখ্যা বা ম্যাজিক স্কোয়ার নাম্বারটা তুমি বের করবা সেটাও কিন্তু জানিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস তোমাদের একটু জানিয়ে দিতে চাই সবার শেষে, সেটা হচ্ছে কি এই যে ফর্মুলাটা আমাদের রয়েছে এই ফর্মুলাটার মাধ্যমে তুমি এই ম্যাজিক বর্গ বানানোর আগেই তুমি বলতে পারতা যে আমাদের ডায়াগোনাল বরাবর যাই, রো বরাবর যাই, কলাম বরাবর যাই না কেন, যেভাবেই যাই না কেন সে নাম্বারটা কত? এই যে 65। এটা এই বর্গ বানানোর আগে আমরা জানতে পারতাম কিভাবে। দেখো এখানে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলায় এন এর ভ্যালু কত বলো তো? আমি আবারও বলছি তোমার যত ক্রমের বর্গ থাকবে এন এর ভ্যালু কিন্তু তাই। তার মানে কত বলতো? 5। তাহলে 5 মাল্টিপল এটা কত বলতো? 5 স্কয়ার প্লাস 1 ডিভাইড কত? 2। তাহলে ফাইনালি এখান থেকে পাবা কত? এখানে পাবা 5 মাল্টিপল 5 স্কয়ার মানে 25 প্লাস 1 করলে কি প্লাস 26 কে 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 13। তাহলে 5 দিয়ে 13 কে মাল্টিপল করলে পাবো আমরা 65। দ্যাট মিন্স আমি কিন্তু এই বর্গ বানানোর আগেই জেনে নিতে পারবো যে আমার স্কয়ার নাম্বার মানে ম্যাজিক স্কয়ার নাম্বারটা কত অথবা ম্যাজিক বর্গ সংখ্যাটি কত। তো এই ছিল 5x5 ক্রমে ম্যাজিক বর্গ সংখ্যা।